হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর ফার্স্ট সামেটিভের যে প্রবন্ধটা আছে, অর্থাৎ হারিয়ে যাওয়া কালি কলম বিষয়ে আমরা আলোচনা করব। হারিয়ে যাওয়া কালি কলম লিখেছেন শ্রীপান্ত, অর্থাৎ হারিয়ে যাওয়া কালি কলমের লেখক হলেন শ্রীপান্ত, যেটা কিন্তু একজন লেখকের ছদ্মনাম। আসলে তার প্রকৃত নাম হলো নিখিল সরকার। 1932 খ্রিস্টাব্দে তার জন্ম। নিখিল সরকার পেশাগত দিক থেকে একজন সাংবাদিক ছিলেন। তো সাংবাদিকতা যেহেতু তার পেশা ছিল এবং তিনি আনন্দবাজার পত্রিকায় সম্পাদকীয় বিভাগে কাজ করতেন। সাংবাদিকতা তার পেশা থাকলেও আসলে এই চিন্তাবিদ প্রাবন্ধিকের একটা গবেষণা সংক্রান্ত একটা মন ছিল। তার গবেষণার বিষয়বস্তুটা কি ছিল? তার গবেষণার বিষয়বস্তু ছিল সমাজ ইতিহাস, অর্থাৎ সমাজের ইতিহাস বা বিবর্তন। মূল সমাজ ইতিহাসের মূল অঙ্গই হলো তৎকালীন কলকাতার যে ছবি, সেখানে তখনকার মানুষজন, তাদের আচার আচরণ, তাদের সংস্কার, তাদের ভাবনা চিন্তা, এইগুলোই ছিল তার গবেষণার মূল বিষয়। আজকে আমরা তার যে প্রবন্ধটা নিয়ে আলোচনা করব, সেটা আলোচনা করার আগে আমরা প্রবন্ধ সম্বন্ধে একটু জেনে নিই। প্রবন্ধ, এতক্ষণ তোমরা কিন্তু গল্প পড়েছ, কবিতাও পড়েছ, প্রবন্ধ মনে হয় ক্লাস 10-এ এই প্রথম তোমরা পড়ছো। আসলে প্রবন্ধ পড়তে গেলে দেখবে, তোমরা যদি পড়ো গল্পটা একবার যদি আগে পড়ে থাকো, তাহলে দেখবে যে প্রবন্ধটা অনেকটা গদ্যেরই মতন, অর্থাৎ বাংলা সাহিত্যে গদ্যেরই একটা ধারা হলো প্রবন্ধ। কিন্তু সে গদ্য মানে সে গল্প নয়। একটা প্রবন্ধতে একটা নির্দিষ্ট বিষয়কে লেখক বেছে নেন এবং তাকে যুক্তিযুক্ত বিশ্লেষণের মধ্যে দিয়ে সেই গল্পটাকে, সেই গদ্যটাকে, গল্প বলবো না, গদ্যটাকে বা সেই নির্দিষ্ট বিষয়টাকে তিনি যুক্তি এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে পাঠকের সামনে উপস্থিত করেন এবং পাঠককে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে তিনি বাধ্য করেন। অর্থাৎ তিনি তার নিজস্ব জ্ঞান, ধারণা, কল্পনা এবং নিজস্ব বুদ্ধিদীপ্ত দৃষ্টিভঙ্গি দিয়ে যে বিশেষ বিষয়টি সম্বন্ধে লিখছেন, সেই ব্যাপারে তার সাথে পাঠককে তিনি সহমত করেন নানা যুক্তি দিয়ে, নানা বিশ্লেষণের মধ্যে। যে গবেষক বলেছিলেন না, নানা যুক্তি এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে তার নির্বাচিত সেই বিষয়টাকে তিনি পাঠকের সামনে উপস্থাপন করেন এবং পাঠককেও একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। এরকমই একটা প্রবন্ধ হলো হারিয়ে যাওয়া কালি কলম, যেটা মূল কালি কলম মন এই গ্রন্থ থেকে নেওয়া। তাহলে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটা মূল কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অর্থাৎ কালি কলম মন এই প্রবন্ধ থেকে, এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখবে, এই যে আমি বললাম না, মানে কোন একটা নির্দিষ্ট বিষয়, এই হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের একটা বিষয় হলো
কোনো একটা নির্দিষ্ট প্রবন্ধ কাকে বলেন আমরা জানলাম যে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে নির্বাচন করেন লেখক এবং সেই বিষয়ে নানান রকম তার নিজস্ব জ্ঞান, তার দক্ষতা, তার বুদ্ধিদীপ্ত তার জ্ঞান দক্ষতা, তার বুদ্ধিদীপ্ত দৃষ্টিভঙ্গি দিয়ে সেটাকে বিচার করছেন, সেটাকে কি করছেন, আলোচনা করছেন। এখানেও আমরা দেখব তিনি বিষয় বেছে নিলেন কি কালি কলম, অর্থাৎ যেটা দিয়ে লেখা হয় কোনো কিছুর ওপর। আজকে আমরা অর্থাৎ লেখনী যাকে বলে, যেটা দিয়ে আমরা লিখি, আজকে এটা হয়তো এই কালি কলম এটা হয়তো ইতিহাস হয়ে গেছে। লেখার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে এই কালি কলম ইতিহাস হয়ে গেছে। কিন্তু কবির ছোটবেলাটা কেটেছিল, এই কবি বলছি লেখকের ছোটবেলাটা কেটেছিল এই কালি কলমের দ্বারাই। তিনি স্মৃতিচারণার মধ্যে দিয়ে এই কালি কলম বিষয়ে নানান অর্থ, কালি কলম কিভাবে এলো, আগে কালি কলমের রূপ কি ছিল, পরবর্তীতে কালি কলমের বিবর্তন কিভাবে ঘটলো, বর্তমানে কালি কলমের অস্তিত্ব কতটা রয়েছে, বা যদি থাকে কিরম ভাবে রয়েছে, যদি না থাকে তাহলে তার কালি কলমের জায়গাটা কে নিয়েছে, এরকম পুঙ্খানুপুঙ্খ বর্ণনার মধ্যে দিয়ে তিনি বিষয়টাকে আমাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। বেশ সুন্দর বৈঠকি আড্ডার মধ্যে দিয়ে লেখক কি করেছেন, এই বিষয়টাকে তুলে ধরেছেন। আসো আমরাও হাতে পেন নিই, পেন্সিল নিই, যেখানে যেখানে দরকার আমরা কিন্তু সেখানে দাগ দেবো। কারণ হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে কিন্তু এমসিকিউ আসবে এবং 2 নম্বরের যে শর্ট কোশ্চেন, অর্থাৎ এক কথায় লেখো বা দু একটি কথা বাক্যের মধ্যে লেখো, সেই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। তাহলে আমরা শুরু করি। কথায় বলে কালি কলম মন লেখে 3 জন। প্রশ্ন যদি থাকে কথায় কি বলে আমাদের বলতে, অর্থাৎ মানুষ কথায় বলে যে একটা কিছু আমরা যদি লিখি, কোনো কিছু যদি একটা লিখি, সেই লিখতে গেলে 3টে জিনিস লাগবে। কি কি? কালি লাগবে, কলম লাগবে, আর তার সাথে সাথে মনঃসংযোগ লাগবে। অর্থাৎ তখনকার দিনে কলমের মধ্যে কালি ভরে লেখা হতো, আর সেই লেখাটা লেখক তার মনঃসংযোগের মধ্যে দিয়ে প্রকাশ করতো। তাই বলছে কথায় বলে কালি কলম মন লেখে 3 জন। কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। অর্থাৎ আমি বলেছিলাম পেশাগত দিক থেকে তিনি একজন সাংবাদিক, তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করতেন। সবাই এখানে লেখক, অর্থাৎ পত্রিকা দপ্তর তো সব লেখাই হয় এবং লেখার পর সেটা ছাপা হয়। কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনে চৌকো আয়নার মতন একটা কাচের স্ক্রিন বা পর্দা, কি সেটা? কম্পিউটার, তাই তো? সব কম্পিউটার, এখন তো সব কম্পিউটার, ল্যাপটপে কাজ হয়, তাই না? ট্যাব, কত কিছু, মোবাইল, এখন লেখার কত মাধ্যম এসে গেছে। কিন্তু লেখকের সময় তো সেটা ছিল না। 1932 সালে তার জন্ম, স্বাভাবিক, বুঝতে পারছো, তাই না? বিংশ শতকে চতুর্থ শতকের বিংশ শতকের মধ্য লগ্নে তার জন্ম। তো বলছে স্বাভাবিকভাবে সেই সময় আজকের মতন কিন্তু আধুনিক লেখনী ব্যবস্থা ছিল না। তাহলে বলছে কি সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারের মতো একটা কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটা করে হরফ, মানে এবিসিডি লেখা থাকে, বা তাকে বাংলাও করা যায়, তুমি তোমার মাতৃভাষা করতে পারবে। লেখকরা অনবরত তাদের লিখে চলছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, অর্থাৎ স্ক্রিনের দিকে তাকাচ্ছেন। যা ইতিমধ্যে লেখা হচ্ছে তাই ফুটে উঠছে পর্দায়, অর্থাৎ টাইপরাইটারে যা টাইপ করছে সেটাই স্ক্রিনে উঠছে, পর্দায় উঠছে। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। আসলে লেখক কিন্তু লেখেন কিসে, কিন্তু ডাইরেক্ট কিন্তু তিনি কম্পিউটারের কিবোর্ডে কিন্তু হাত দেন না, কারণ তিনি তো আগেকার মানুষ।
তাই তিনি কলমের মাধ্যমে কিন্তু তার বিষয়বস্তুকে ফুটিয়ে তোলেন, লেখার মাধ্যমে ফুটিয়ে তোলেন। সেই লেখাটা অর্থাৎ কলমের দ্বারা যে লেখা হলো সেটাকে তিনি অন্যান্য যারা রয়েছে তাদের হাতে তুলে দেন এবং তারাই সেটাকে কম্পিউটারের মধ্যে দিয়ে ছাপার অক্ষরে তৈরি করে ফেলে। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবে এই বিপদ। যদি তোমাদের ছোট কোশ্চেন থাকে তবেই বিপদ, তোমরা কিন্তু ঘাবড়ে যাবে। এইটুকু একটা শব্দ দিয়ে বা দুটো শব্দ দিয়ে তোমাকে প্রশ্ন করলো বিপদটা কি, 2 নম্বর দাগে যে প্রশ্নগুলো থাকে, তাহলে তোমাকে বলতে হবে লেখক শ্রীপাদ যে অফিসে কাজ করতেন সেখানে তিনি কলমের ব্যবহার করতেন। একদিন যদি তিনি কলম নিয়ে না যেতেন তাহলেই বিপদ। উত্তর হয়ে গেল সুন্দর করে লেখা। কারোর সঙ্গে কলম নেই, যদি বা কারোর কাছে আছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে, তাতে লিখে লেখকের কিন্তু সুখ নেই। স্বাভাবিকই, তার নিজস্ব কলম। তাকে খুব যেমন করে কম্পিউটারকে ল্যাপটপকে আধুনিক যুগের ছেলেমেয়েরা যত্ন করে, তখনকার দিনে মানুষরা কলমটাকে সেভাবে আদর করে যত্ন করে রাখতো। তাই অন্যেরও কলমে লিখে লেখক সুখ পেতেন না। দায়সারাভাবে কোনোভাবে সেদিনকার মতো কাজটা সারতে হতো। অথচ আমাদের আপিস সবাই বলে লেখালেখির অফিস। হতে পারে লেখালেখির অফিস, কারোর কাছে কলম নেই, কেবল কার কাছে কলম? লেখকের কাছে। বাকিরা সবাই কিসে? কম্পিউটার ইলেকট্রনিক্স মাধ্যমে তারা লেখালেখি করে। লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, এবার দাগ দাও তলায়। বাংলায় একটা কথা চালু, কথাটা কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এইটা কি তোমাদের এমসিকিউতে কথাগুলোকে ঘুরিয়ে দেবে, তোমাকে নির্বাচন করতে হবে কোনটা সঠিক। কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। দেখো দুটো প্রশ্ন আছে, কথায় বলে আমরা প্রথমে ভেবেছি কথায় বলে কালি কলম মন লেখে 3 জন, তাহলে আর এখানে পেলাম কথায় বাংলায় একটা কথা চালু আছে, তাহলে কথাটা কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। মুন্সি শব্দটা আরবি শব্দ। আসলে তখনকার দিনে অর্থাৎ যখন এখানে মুসলমান শাসন, ভারতবর্ষে মুসলমান শাসন চালু হলো, তখন স্বাভাবিকভাবে মুসলমান আগমনের কারণে আরবি ফার্সি শব্দের প্রয়োগ ঘটলো বাংলা ভাষায়। তো মুন্সি শব্দটা এরকম একটা আরবি ভাষা যার বাংলা অর্থ হলো কেরানি আর ইংরেজি অর্থ হলো ক্লার্ক, অর্থাৎ লেখালেখি যার পেশা তাকে বলা হয় মুন্সি। তোমাদের যদি বলে মুন্সি শব্দের অর্থ কি, তাহলে তোমাদের বলতেই হবে মুন্সি শব্দের অর্থ, মুন্সি হলো আরবি শব্দ, এই শব্দের অর্থ হলো লেখালেখি করাই যার পেশা, অর্থাৎ বাংলায় যাকে কেরানি বলে, ইংরেজিতে যাকে ক্লার্ক বলে। কালগুণে বুঝিবে আমারও তাই হলো, অর্থাৎ কেন এটা বলছে? অর্থাৎ মুন্সির কাছে যদি কালি না থাকে কলম না থাকে তাহলে সে লিখবে কি করে? কখনো কখনো লেখক যখন অফিসে যায় কলমটা নিয়ে যেতে ভুলে যায়, তখন তারও নিজেকে মনে হয় সেই মুন্সির মতন যার কাছে কালি নেই কলম নেই, তাহলে সে কি লেখালেখি করবে? হলো, ব্যাস। এবারে চলে আসি আমরা দ্বিতীয় পর্যায়ে। সুন্দর দেখো বৈঠকি আড্ডার মধ্যে দিয়ে তিনি কলমের বৃত্তান্তকে আমাদের সামনে তুলে ধরবেন, এক এক করে বৃত্তান্ত এবং তার বিবর্তন কি সুন্দর করে দেখো লেখনির মাধ্যমে তুলে ধরবেন। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলা অজ পাড়াগাঁয়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। স্বাভাবিকভাবে তখন তো লেখার একটাই মাধ্যম ছিল, কলম। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। দাগ দাও তলায়। লেখকরা ছোটবেলায় কলম তৈরি করতো কিভাবে? রোগা বাঁশের কঞ্চি কেটে, অর্থাৎ বনে বাঁধার গ্রামাঞ্চলে বাঁশ গাছের তো অভাব নেই, সেই বাঁশ গাছের যে বাঁশ হয় সেই রোগা রোগা যে বাঁশগুলোর থেকে যে কঞ্চি বেরোয় সেই কঞ্চি কেটে লেখকরা
কলম তৈরি করতে। মুশকিল হতো কলমের মুখটা চিরে দেওয়ার সময়। কলম তো তৈরি হয়ে গেল, এবার কলম বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি হলে, এবার কলম তৈরি হলে তো চললো হবে না, তাকে তো তার উপযুক্ত করতে, লেখার উপযুক্ত করতে, তাই তার মুখটাকে চিরে দিতে হতো। এখানে কিন্তু কারিগরের কারসাজি কি, অর্থাৎ বড়রা শিখিয়ে দিয়েছিল কলম শুধু ছুচলো হলে চলবে না, কালি যাতে একসাথে গড়িয়ে না পড়ে তার জন্য কলমের মুখটা চিড়ে দিতে হবে, তাহলে কালি আস্তে আস্তে পড়বে, লেখা খারাপ হবে না। ঠিক আছে, তাহলে কলম কিভাবে তৈরি করতো লেখক ছোটবেলা, অর্থাৎ রোগা বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি হতো, এবং কলমটা যখন তৈরি হতো বড়দের নির্দেশ মতন বা শেখানো কথা অনুযায়ী কলমের মুখটা চিরে দেওয়া হতো, যাতে একসাথে অনেক কালি গড়িয়ে না পড়ে। সুন্দর এক কথার উত্তর, এক বাক্যে উত্তর দিয়ে দিলে তোমরা। কোথায় পড়বেন না লেখার পাতে, অর্থাৎ এবার দেখে যে কোথায় লিখতেন তারা। লেখার পাত বলতে শৈশবে কি ছিল, কলা পাতা। তাহলে দেখো লেখকরা ছোটবেলায় লেখা প্র্যাকটিস করেছিলেন কিসে, কলা পাতাতে। সেই কলা পাতা, গ্রামাঞ্চলে তো কলা পাতার অভাব নেই, কলা গাছের তো অভাব নেই গ্রামাঞ্চলে, তো গ্রামের ছেলেরা সেই কলা পাতা কেটে নিয়ে আসতো, কেটে সাইজ করতো, তাতেই তাদের স্কুল থেকে বা বিদ্যালয় থেকে, তখন তো বিদ্যালয় ছিল, তো বলা হতো বিদ্যালয় থেকে যে কাজগুলো দেওয়া হতো ছাত্রদেরকে, সেই কাজগুলো তারা কোথায় করতো, সেই নির্দিষ্ট সাইজে কাটা কলা পাতার মধ্যে তারা হোমওয়ার্ক করে নিয়ে যেত, আর সেইগুলো বান্ডিল করে নিয়ে যেতেন স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াকে। মাস্টারমশাই চেক করে নিতেন, চেক করে সেটাকে আড়াআড়ি ভাবে কেটে ছাত্র হাতে সেটা দিয়ে দিত। ছাত্ররা ফেরার পথে সেই ছেঁড়া কলা পাতাটা কি করতো, যেখানে সেখানে ফেলতো না, সেটা ফেলে দিত পুকুরে, কারণ বাইরে ফেলে দিলে তো কলা পাতা তো গরুর অতি পছন্দের খাদ্য, গরু খেয়ে ফেলবে, আর গরু খেয়ে ফেলা মানে মহা অমঙ্গল, তুমি যেটা পড়লে সেটা কিছুই তোমার মনে থাকবে না। অর্থাৎ তখনকার দিনে অক্ষর, তার মানে তোমার যদি মনে না থাকে, তুমি তো অজ্ঞ হয়ে থাকলে তুমি বিজ্ঞ হতে পারবে না, তাই অক্ষর জ্ঞানীর মানুষকে তখনকার দিনে মানুষরা কি বলতো, অক্ষর গোমাংস। অর্থাৎ গরুতে তোমার লেখা সেই অক্ষরগুলো যদি খেয়ে ফেলেছে, তাহলে মহা পাপ হলো তোমার, তুমি আর কোনো বিদ্যা লাভ করতে পারবে না। তাহলে এই পর্যায়ে আমরা দ্বিতীয় অনুচ্ছেদে আমরা পেলাম লেখকরা ছোটবেলায় কিভাবে কলম তৈরি করতেন, কিভাবে হোমওয়ার্ক করতেন, কিসের ওপর হোমওয়ার্ক করা হতো, হোমওয়ার্কগুলো কিভাবে মাস্টারমশাই চেক করতেন, এবং পরবর্তীকালে সেই হোমওয়ার্কের পাতাগুলোর কি পরিণতি ঘটতো। আমরা কিন্তু এই অনুচ্ছেদে এই বিষয়গুলো পেলাম। পরিষ্কার হয়ে গেল। নেক্সট, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। তাহলে কলম নিজেরা তৈরি করতো, কেনার কোনো ব্যাপারই নেই, কালিও নিজেরা তৈরি করতে। এখানে কিন্তু কালি তৈরির আবার একটা ইতিহাস পাবো। কলম তৈরির ইতিহাস আমরা পেলাম, যেখানে 3 নম্বরের প্রশ্ন থাকে কলম তৈরির ইতিহাসে। এবার কালি তৈরির ইতিহাস, এখানে কিন্তু একটা বড় প্রশ্ন আসে, 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা। শর্ট কোশ্চেনও আছে, এমসিকিউ আছে, 3 নম্বরের কোশ্চেনও এই অনুচ্ছেদে পাবে, 5 নম্বরের কোশ্চেনও কিন্তু এই অনুচ্ছেদে পাবে। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। অবশ্য মা পিসি দিদিরা এই কালি তৈরির ব্যাপারে লেখকদের সাহায্য করত। কিভাবে দেখি, প্রাচীনরা বলতেন, অর্থাৎ তখনকার দিনে বয়স্করা বলতেন, তেল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মশি। তাহলে আমরা এখানে একটা ছড়া আকারে একটা প্রবাদ মতন পেলাম। তিল ত্রিফলা শিমুল ছালা, তিল আমরা জানি যেখান থেকে তেল হয় তিল, আর ত্রিফলা আমলকি, বয়রা, হরিতকি, এই 3টিকে নিয়ে হলো ত্রিফলা, যেটা আমাদের শরীরের হজম শক্তির জন্য বিশেষ কাজ দেয়।
কিন্তু লেখকরা কালি তৈরির ব্যাপারেও কিন্তু এই ত্রিফলা অর্থাৎ তিনটে ফলকে কি কি অর্থাৎ আমলকি, বয়রা, হরিতকি, এই তিনটেকে, তার সাথে তিল নিতেন, শিমুল গাছের ছাল, শিমুল গাছ আমরা জানি যেখান থেকে শিমুল তুলো হয়, সেই গাছের ছাল নিয়ে ছাগ দুগ্ধে করি মেলা, সেইগুলোকে ছাগলের দুধের সাথে মেলা মানে মিশিয়ে লৌহ পাত্রে লোহায় ঘষে, অর্থাৎ লৌহ পাত্রের মধ্যে রেখে একসাথে সবগুলোকে লোহায় ঘষে তারা কালি তৈরি করত। এমন কালি তৈরি করত যে কালিটা যার উপর লেখা হতো, তুমি যদি চেষ্টা করো কালিটাকে পুছে দেওয়ার জন্য, কালি পুছবে না, পাতা ছিঁড়বে, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, মসি মানে কালি, তাহলে পাতাটা ছিঁড়ে যাবে কিন্তু কালি উঠবে না, কালি তুমি বুঝতে পারবে না। তাহলে কালি তৈরির ইতিহাসের প্রথম প্রাচীনরা কি বলতো আমরা জেনে গেলাম। আচ্ছা, ভালো করে তা কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। তাহলে তোমাদের এখান থেকে 1 নম্বর প্রশ্ন হতে পারে, এই ছিল ব্যবস্থাপত্রটা কি? তাহলে ঠিক এইভাবে তোমরা যদি এই 4টে লাইনকে তুলে ধরো তাহলেই তোমরা উত্তরের প্রশ্নের পুরো নম্বর পেয়ে যাবে। তিল, ত্রিফলা, শিমুল, ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, মসি মানে কালি। এটা লিখলে তোমরা পুরো নম্বর পেয়ে যাবে। আমরা এত কিছুর আয়োজন কোথায় পাবো? লেখকরা এত কিছুর আয়োজন করে উঠতে পারতেন না, আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। তাহলে লেখকের সহজ কালি তৈরি কিভাবে হতো? বাড়ির রান্না হতো কাঠের, তখনকার দিনে গ্রামাঞ্চলে কাঠের উনুনে রান্না হতো। তো কাঠের উনুনে যখনই কোনো কড়াই বা পাত্র বসানো হতো তার তলাটা কালি পড়ে যেত, আগুনের যে কালিটা উঠতো তাতে তার তলাটা কালি হয়ে যেত। লাউ পাতা দিয়ে সেই কালিটা ঘষে ঘষে তুলে লেখকরা একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিত। তাহলে কিভাবে হতো? অর্থাৎ লাউ পাতা দিয়ে কড়াইয়ের তলা থেকে সেই কালিগুলো ঘষে ঘষে তুলতো, তুলে সেই সংগৃহীত কালিটা কি করতো? পাথরের বাটিতে রাখা জলে গুলে নিত। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তুকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। অর্থাৎ যারা ওস্তাদ কালি তৈরিতে মানে আরো ফাইন, আরো সুন্দর কালি তৈরি করতে গেলে কি করতো? লেখকরা এমনি ওইভাবে কালি করতো। আর যারা এই ব্যাপারে আরো ওস্তাদ তারা কি করতো? তারা ওই কালো জলে, ওই পাথরের বাটিতে যে জলের মধ্যে কালিটা গোলালো, মেশালো, তার সাথে হরিতকি মেশাতো। আবার কখনো কখনো মায়েরা আতপ চাল ভেজে পুড়িয়ে সেটা বেটে দিত, সেটা ওরা কালির মধ্যে মেশাতো। সব ভালো করে মেশানোর পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছেঁকা দেওয়া হতো। হয়ে গেল কালি তৈরি। তাহলে কালিটাকে আরো সুন্দর করার জন্য যারা ওস্তাদ ছিল তারা কি করতো? ওই জলের মধ্যে হর্তুকি ঘষতো, তার সাথে মায়েরা কি করতো? আতপ জল ভেজে তাকে পুড়িয়ে গুঁড়ো করে দিত, সেই কালির সাথে সেটা মেশানো হতো। তারপরে একটা লোহার খুন্তি আগুনের মধ্যে লাল করে টকটকে করে গরম করে নিয়ে সেই জলের মধ্যে ছ্যাঁকা দাও হতো। একদম সুন্দর কালি তৈরি হয়ে গেল। অল্প জন তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢালা হতো এই কালি। দোয়াত মানে তো মাটির দোয়াত, তাহলে তখনকার দিনের দোয়াত, সেই কালিটা কোথায় রাখা হবে? দোয়াতে। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা বলতে গেলে সেই আমাদের প্রথম লেখালেখি। এখানে তলায় দাগ দাও, সেই আমাদের প্রথম লেখালেখি। লেখালেখির বন্দোবস্তটা কি ছিল? তাহলে লেখালেখির বন্দোবস্তটা ছিল কিরকম? অর্থাৎ প্রথমে তারা বাঁশের, আমাদের উত্তর লিখতে হবে, বাঁশের সরু বাঁশের কঞ্চি দিয়ে
কলম তৈরি করত, তার মুখটা চিরে দিত যাতে সেই মুখ দিয়ে গলগলিয়ে কালি না বেরিয়ে যায়। তারপর তারা কলা পাতার ওপর লিখতো। প্রথমে কলম এইভাবে তৈরি হলো, তারপরে কি করতো, কলা পাতা সংগ্রহ করতো, তাকে সাইজ মতো কাটা হতো, তার উপরে লেখা হতো, এবং যেটা লিখতো মাস্টারমশাই সেটাকে কারেকশন করে দিত, দেখে দিত, এবং দেখে আড়াআড়িভাবে কেটে দিত, ছাত্ররা হাতে দিয়ে দিত, সে সেটাকে নিয়ে পুকুরের জলে ফেলে দিত যাতে গরু না খেয়ে ফেলে। এর পরের পর্যায়ে আমরা পেলাম কি, অর্থাৎ আমরা এর পরের পর্যায়ে পেলাম যে কিভাবে কালি তৈরি হতো। আমরা দেখলাম কিভাবে কালি তৈরি করত। এবার কালিটা তারা কোথায় রাখতো? কালিটা তারা রাখতো কোথায়? মাটির দোয়াতে। তাহলে কালিও তৈরি হতো ঘরে, কলমও তৈরি হতো ঘরে, এবং কালি রাখার জন্য যে পাত্র অর্থাৎ দোয়াত, সেটাও তারা নিজেরা তৈরি করত। এই নিয়ে তাদের প্রথম লেখালেখি। এইটাকে, উত্তরটা কি তোমাকে প্রশ্নের মান দেখে বড় করতে হবে, প্রশ্নের মান দেখে তোমাদেরকে ছোট করতে হবে। তুমি যদি 1 নম্বরের প্রশ্ন আসে, তাহলে তোমাদেরকে এই নিয়ে আমাদের, অর্থাৎ ঘরে তৈরি, এই নিয়ে আমাদের প্রথম লেখালেখি বললে 1 নম্বরের প্রশ্ন আসে কি, অর্থাৎ ঘরে তৈরি বাঁশের কঞ্চি দিয়ে কলম এবং কড়ার তলা থেকে কালি সংগ্রহ করে তাকে লেখার যোগ্য করে তোলে, এবং মাটির পাত্রে তাকে সংরক্ষণ করা, এই ভাব নিয়ে তাদের, এবং কলা পাতায় সেই লেখা ফুটে উঠত। এই নিয়ে তাদের প্রথম লেখালেখি। এটাকেই যদি 3 নম্বর প্রশ্ন আছে, তাহলে তোমাদেরকে 3 নম্বরে, অর্থাৎ 5টা-6টা বাক্যের মধ্যে লিখতে হবে। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে তো কষ্ট হয় বই কি। তাহলে আমরা দেখলাম এই অনুচ্ছেদে আমরা কিন্তু বেশ কিছু প্রশ্ন পেলাম কি না? চলে আসি নেক্সট অনুচ্ছেদে। এখানেও কিন্তু আমরা অনেক প্রশ্ন পাবো, বিভিন্ন ধরনের প্রশ্ন পাবো। ভাবি, আচ্ছা, আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান। সুমেরিয়ান অর্থাৎ ইরান শহরের প্রাচীন নাম ছিল সুমেরীয়। ইরানে, এখন যেখানে ইরান, সেখানে প্রাচীন সভ্যতা ছিল সুমেরীয় সভ্যতা, যেটা কিনা টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর উপকূলে গড়ে উঠেছিল। সেই সময়ের অধিবাসীদেরকে বলা হয় সুমেরিয়ান বা ফিনিশিয়ান। ফিনিশিয়ান অর্থাৎ ফিনিশীয় দ্বীপপুঞ্জের প্রাচীন অধিবাসীদের বলা হয় ফিনিশিয়ান। ফিনিশীয় দ্বীপপুঞ্জের প্রাচীন অধিবাসীদের বলা হয় ফিনিশিয়ান। গতদিন আমরা পড়েছিলাম হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের 51 পৃষ্ঠার 2য় অনুচ্ছেদের শেষ, অর্থাৎ এত বছর পর সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি পর্যন্ত। কলমের বৃত্তান্ত অর্থাৎ লেখনির যে বিবর্তন, সেই বিবর্তনকে বোঝাতে গিয়ে কিভাবে লেখনির মানে আগে লেখনির মাধ্যম কি ছিল, আস্তে আস্তে সেই মাধ্যম বিবর্তনের মধ্যে দিয়ে প্রযুক্তির হাত ধরে কোথায় এসে পৌঁছেছে, এইটাকে লেখক সুন্দর একটা গল্প বা ঘটনার মধ্যে দিয়ে কিন্তু বর্ণনা করছে। বলছে, দেখো ভাবি, আচ্ছা, আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান,
তবে হয়তো নীল নদের তীরে থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম। অর্থাৎ লেখক সেই প্রাচীন কালে চলে গেলেন, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের আগে। অর্থাৎ এখন যেখানে মনে করো প্রায় তোমার মনে করো 5500 খ্রিস্টপূর্বাব্দে থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দে এই সময়টা যে সুমেরু প্রদেশে যে সভ্যতা গড়ে উঠেছিল সেখানকার অধিবাসীদেরকে সুমেরিয়ান বলা হয়। অর্থাৎ ওই সুমেরু প্রদেশে যে অর্থাৎ মেসোপটেমিয়ান সভ্যতা আমরা এটাকে বলতে পারি, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছে তাকে তোমরা মেসোপটেমিয়ান সভ্যতা বলি। তো এখন যেখানে ইরাক, সেইখানে সেই প্রাচীন অর্থাৎ 5500 খ্রিস্টপূর্বাব্দে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে সেই সভ্যতা গড়ে উঠেছিল, সেটাকে সুমেরিয়ান সভ্যতাও বলা হয়। সেখানকার সুমেরীয় সভ্যতাও বলা হয়, সেখানকার অধিবাসীদেরকে বলা হয় সুমেরিয়ান। এরপর আমরা পাচ্ছি যে বলছে সুমেরিয়ান বা ফিনিশিয়ান যদি হতাম। ফিনিশিয়ানটাও কিন্তু অর্থাৎ ফিনিশীয় দ্বীপপুঞ্জের অধিবাসীদেরকেই বলা হচ্ছে ফিনিশিয়ান। সেটাও কিন্তু একটা প্রাচীন সভ্যতা, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের আগে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। বর্তমান যেখানে মনে করো আমাদের সিরিয়া, লেবানন, ইসরায়েল, উত্তর ইসরায়েলের পুরো অংশটা, এই সমস্তটা জুড়ে প্রায় 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতার সময়কাল। লেখক এবার বলছেন যে আমি যদি বাঙালি না হয়ে আমি সেই যীশুখ্রিস্টের জন্মের আগে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল অর্থাৎ সুমেরু সভ্যতা বা মনে করো ফিনিশীয় সভ্যতা, তাহলে হয়তো নীল নদের তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম। লেখক কল্পনা করছেন এবং সেটাকে ভোতা করে তুলি বানিয়ে লিখতেন। হয়তো সূচালো করে কলম বানাতেন তিনি। হয়তো ফিনিশীয় আমি, আর যদি ফিনিশীয় হতেন তাহলে কি করতেন? তাহলে বন প্রান্ত দেখে, এখানে কিন্তু সব দাগ দাও তলায়, সব এমসিকিউ বা শর্ট কোশ্চেন। তিনি ফিনিশীয় হলে কি করতেন? তাহলে বন প্রান্ত থেকে কুড়িয়ে নিয়ে নিতাম একটা হাড়, অর্থাৎ তিনি বনের থেকে সেই ফিনিশীয় দ্বীপের জঙ্গল থেকে একটা হাড় কুড়িয়ে নিতেন, আর সেটাই আমার কলম হতো, সেই হাড় দিয়েই তিনি লিখতেন। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম তাহলে কি করতেন দেখি। আমি যদি হতাম স্বয়ং রোমের সম্রাটকে, অর্থাৎ জুলিয়াস সিজার, অর্থাৎ তিনি যদি রোমের সম্রাটও হতেন, জুলিয়াস সিজার হতেন, কল্পনা করছেন তিনি, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, সেটি তুলে দিত আমার হাতে, তার বেশি কিছু নয়। তাহলে যদি তিনি রোমের সম্রাট অর্থাৎ জুলিয়াস সিজার হতেন, তিনি তো সম্রাট, স্বাভাবিকভাবে রোমান সম্রাট, তো প্রাচীন রোমের সম্রাট, তিনি খুব নাম পরাক্রমশালী সম্রাট ছিলেন, এবং তাহলে কি হতো, তার হাতে তারই কারিগররা, শ্রেষ্ঠ কারিগররা তার হাতে একটা কি করতো, বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, অর্থাৎ শলাকা মানে যেটা দিয়ে লেখা হয়, তো লেখা যায় তখনকার দিনে, মানে যার পোশাকি নাম স্টাইলাস। এখানে তোমরা কিন্তু একটা এমসিকিউ বা একটা শর্ট কোশ্চেন পেতে পারো। স্টাইলাস কাকে বলে? অর্থাৎ ব্রোঞ্জের শলাকাকে বলা হয় স্টাইলাস, তাই তো? তুলে দিত আমার হাতে। কে তুলে দিত? অর্থাৎ জুলিয়াস সিজারের শ্রেষ্ঠ কারিগররা লেখকের হাতে তুলে দিত। অর্থাৎ লেখক নিজেকে জুলিয়াস সিজার মনে করছে। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। আসলে জুলিয়াস সিজার তো খুব পরাক্রমশালী সম্রাট ছিলেন একজন, তো তার সেই সময় তার বহু শত্রুও তো ছিল। তো কাসকা এরকমই একজন শত্রু ছিল যে একটা সময় রোমের সেনেটে, তো একটা সময় জুলিয়াস সিজার যখন সেনেটে সবার সামনে উপস্থিত হচ্ছে, তখন কাসকা অতর্কিতে তার উপর হামলা করেছিল, এবং জুলিয়াস সিজার আত্মরক্ষার
কারণে তার সেই ব্রোঞ্জের, অর্থাৎ বলছে দেখো সিজার সেই কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, কিন্তু সেটি সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা। অর্থাৎ তিনি আত্মরক্ষার্থে তার হাতে যে লেখনীটা ছিল, অর্থাৎ ব্রোঞ্জের শলাকা বা স্টাইলাস ছিল, সেটা ছুঁড়েই কাসকাকে আঘাত করেছিলেন। কেন করেছিলেন? আত্মরক্ষার স্বার্থে। কলম সেদিন খুনিও হতে পারত বইকি। অর্থাৎ বুঝতে পারলাম আমরা কাজটা কিন্তু মারা যায়নি, তো আহত হয়েছিলেন। যদি মারাও যেতে পারতেন তাহলে কলম সেদিন কি হতে পারতো, অর্থাৎ লেখনের জগতে একটা বিরাট একটা একটা হেডলাইন হয়ে যেত যে কলমও মানুষ হত্যা করতে পারে। তাই বলছে কলম সেদিন, তলায় দাগ দাও, সেদিন খুনিও হতে পারত বইকি। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে, কারণ ওরা একটু শৌখিন, আমরা জানি। তাদের বাদ দিলে তাহলে দেখো আমরা এই পর্যন্ত, এখানে কিন্তু একটা বড় কোশ্চেন, এই অনুচ্ছেদে কিন্তু একটা বড় কোশ্চেন আছে। ভাবি আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মগ্রহণ করতাম, এইটাকে ধরে তোমাদের পুরো অনুচ্ছেদের উপর একটা 5 নম্বরের কোশ্চেন আসবে। শর্ট কোশ্চেন আসতে পারে, 2 নম্বর দাগের প্রশ্নও আসতে পারে, আবার 5 নম্বর দাগেরও কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? আবার 3 নম্বরের কোশ্চেন। এইগুলো কিন্তু অনুচ্ছেদটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার আগেও বলেছি ইম্পর্টেন্ট অনুচ্ছেদটা। আমি পড়তে পড়তে কিন্তু তোমাদেরকে প্রশ্নগুলো কোথায় কি প্রশ্ন আছে আমি বলে যাচ্ছি। তাহলে বলছে চীনারা কি করে লিখতেন? কিসের? তুলির মাধ্যমে লিখত। কেবল তারাই তুলির মাধ্যমে লিখত। তাদেরকে বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা। অর্থাৎ জ্ঞানাঞ্জন শলাকা, সেই তাদের বাদে, তাদের মানে চীনাদের যদি আমি বাদ দিই, তাহলে সেই দিন পর্যন্ত জ্ঞানাঞ্জন শলাকা ছিল। জ্ঞানাঞ্জন শলাকা অর্থাৎ এক কথায় তার মানে হলো জ্ঞান রূপ অঞ্জন দেওয়া হয় যে শলাকার মাধ্যমে, সেটা সর্বার্থেই ছিল কিন্তু এই শলাকা। তা বাঁশেরও হোক শলাকা, মানে লেখনী যাকে বলছে এখানে, নলখাগড়ারও হতে পারে, পাখির পালক বা ব্রোঞ্জেরই হোক। তাহলে কত রকম শলাকা হচ্ছে? তাহলে আমরা পাচ্ছি বাঁশেরও, ছোটবেলায় লেখক বাঁশের শলাকা দিয়ে লিখেছেন। নলখাগড়া, ঠিক আছে, নলখাগড়া আমরা পেলাম কোথায়? নীল নদের তীর থেকে তিনি বললেন যে আমি নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটাও হয়েছে। পাখির পালক বা ব্রোঞ্জের শলাকা, এইগুলোই হলো জ্ঞানাঞ্জন শলাকা। তোমাদের কিন্তু 1 নম্বরের প্রশ্ন এখানটা দিয়ে আসতে পারে, জ্ঞানাঞ্জন শলাকা কাকে বলে এবং ক ধরনের শলাকা, আমরা বলতে পারলাম। হয়ে গেল আমাদের তৃতীয়, অর্থাৎ 51 পৃষ্ঠার তৃতীয় অনুচ্ছেদ শেষ হয়ে গেল। এখন স্কুলের ছেলে মেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম, ঠিক আছে? এবার আমরা কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু আধুনিকেতে চলে এলাম। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যায় না, স্বাভাবিকভাবে। আমিও দীর্ঘদিন গ্রামাঞ্চলে স্কুলে চাকরি করেছি, সেখানে তো তারাও, এখন আমি সেখানে দেখিও নি। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, কাচের দোয়াতে কালির বদলে দুধ, অর্থাৎ ওই প্যাকাটে যাকে বলে। খাগের কলম মানে আমরা প্যাকাটে যেগুলোকে বলি, সেগুলো দিয়ে ওই ধরনের মতন দিয়ে এক ধরনের সেটা আমরা দোয়াতের মধ্যে দুধ ঢেলে দিয়ে তার মধ্যে মানে ওই শলাকা হিসাবে আমরা কি করি, আমরা ওই এক ধরনের প্যাকাটে জাতীয় একটা কলম বলি, তাকে রেখে দিই মা সরস্বতীর সামনে। মা সরস্বতী নমস্কার করে বলি, মা সরস্বতী এটা দিয়ে লিখে দাও আমার সব কিছু, যেন আমি পাস করে দিতে পারি। এগুলো বলি তো, সবাই বলি, আমিও বলেছি। ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। পালকের কলমও আর চোখে দেখা যায় না, অর্থাৎ সবই আজ অবলুপ্তির পথে। তাই ইংরাজি, অর্থাৎ তার ইংরাজির নাম কুইল। দেখো বলছে, দেখো পালকের কলমও আর চোখে পড়ে না। তাহলে কুইল কাকে বলছে? পালকের কলমকে বলছে কুইল। দাগ দাও তলায়। পালকের কলমকে ইংরাজিতে বলছে কুইল। লর্ড কার্জন, তোমরা নিশ্চয়ই জানো, লর্ড কার্জনের নাম শুনেছ ইতিহাসে, যে কিনা বাংলাকে ভেঙে 2 টুকরো করার কথা বলেছিল, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ করেছিল। তো সেই লর্ড কার্জনের সময় বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরাজি দেখে, অর্থাৎ স্বাভাবিকভাবে ইংরেজদের মতন তো আমরা সেই সময়ে ইংরাজি ভাষা সেইভাবে তো পারদর্শী ছিলাম না, তখনকার দিনে মানুষরা ছিল না, তবু চেষ্টা করতো তারা ইংরেজিদের সাথে
বিনিময়ের মাধ্যম হিসাবে বা অর্থাৎ ভাষা বিনিময়ের মাধ্যম হিসেবে ইংরেজিতেই বলতো, এবং সেই ইংরেজি থেকে একটু টন্ট করেই বলতো বাবু কুইল ড্রাইভার্স। তাহলে বাবু কুইল ড্রাইভার্স, কুইল শব্দের অর্থ হলো কি পালক, পালকের কলম যাকে বলে। অর্থাৎ বলছে যে লর্ড কার্জনের আমলে এদেশের সাংবাদিকরা যে ইংরেজি ভাষায় কথা বলতো তাকে একটু ব্যঙ্গার্থে লর্ড কার্জন তাই জন্য বলতো তাদেরকে কি বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরোনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। তো আমরা এখন পালকের কলমটা দেখতে পাই না, এখন আমরা কিন্তু রবীন্দ্রনাথের কি দেখি বলতো, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, আমরা কোনো কোনো গীতাঞ্জলি কোনো কোনো গীতাঞ্জলি বইটার ওপরে আমরা দেখি প্রচ্ছদ হিসাবে আমরা দেখি রবীন্দ্রনাথের একটা ফটো, আলখাল্লা পরে উনি বসে রয়েছেন বা দাড়ি বড় সড়ো, এবং তার সামনে সে কি কিছু গীতাঞ্জলি লিখছে, একটা পালকের কলম আর দোয়াত রয়েছে। তাহলে এগুলো আমরা তৈলচিত্র এবং ফটোগ্রাফিতে এখন দেখতে পারি সেই পালকের কলম। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেব, এরা দুজনে ভারতবর্ষে এসেছিলেন। তো এরা দুজনেই কিন্তু ভারতবর্ষের শিক্ষা ব্যাপারে আসলে কোম্পানির কাজের জন্যই তারা এখানে এদেশে এসেছিলেন, এবং কোম্পানির যাতে যারা উচ্চ পদে কাজ করতে আসছে লন্ডন থেকে, যারা মনে করে এদেশে কাজ করতে আসছে, তাদের তো ভাষা জ্ঞান, এদেশের ভাষা সম্বন্ধে জ্ঞান ছিল না। তো এদেশের ভাষায় এবং মনে করো তার সাথে সাথে মনে করো বাইবেলের বাংলা অনুবাদ, এইগুলো অর্থাৎ কেন করেছিল, অর্থাৎ তারাও চাইছিল যে ভারতবাসীদেরকে খ্রিস্টান করানোর কথা ভেবেছিল। তো সেই কারণে সাপে বর এক প্রকার, মানে তারা কিন্তু বাংলা সাহিত্যে তাদের কিন্তু বেশ কিছু অনুদানও রয়েছে, মানে সাপে বর হয়ে গেছে বলা যেতে পারে। তো উইলিয়াম জোন্স, যিনি কিনা এসআইটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন, ঠিক আছে, এসআইটিক সোসাইটি বাংলা সাহিত্যের সঙ্গে যে সোসাইটির বিশাল ওতপ্রোত যোগ রয়েছে, এবং কেরি সাহেব যিনি শ্রীরামপুর মিশন ফটিউলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন। বাংলাটা তিনি দেশে শিখেছিলেন ভালো করে, কে, অর্থাৎ কেরি সাহেব। কেরি সাহেব সমংশী ছবিতে দেখা যায় যে তাদের সামনে দোয়াতে গোজা পালকের কলম, অর্থাৎ তখনও সেই সময় পালকের কলমে, ইংরেজ আমলে কিন্তু পালকের কলমে কিন্তু লেখা হতো। অর্থাৎ এখন তাদের ছবি আমরা যদি দেখি সেখানে কিন্তু দেখবো এরকমই পালকের কলম এবং দোয়াত সামনে রয়েছে, কালির দোয়াত রয়েছে। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিল। স্বাভাবিকভাবে তারা একটু বিষয়টাকে একটু আধুনিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, অর্থাৎ আমরা যেমন পেন্সিল কাটি যেরকম করে যে শার্পনার দিই, সেই শার্পনারের মতো দেখতে, তাতেও রয়েছে ধারালো একটা ব্লেড। পালক ঢুকিয়ে চাপ দিলে ব্যাস তৈরি হয়ে গেল কলম। তাহলে পালকের কলম কি করলো, ছবিতে পালকের কলম, এই পালক কেটে সাহেবরা ছোট্ট একটা যন্ত্র তৈরি করলো, যেটা দেখা যেত যেটাকে বলা হয় অনেকটা দেখতে পেন্সিল শার্পনারের মতন, একটা ধারালো ব্লেড রয়েছে, পালক ঢুকিয়ে দিলে একটু ঘোরালে চাপ দিলে ব্যাস ওটা কি হয়ে যেত, একদম কলমের মতো ছুচলো মুখ হয়ে যেত। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমের ব্যাচ কোথায়, সবই হারিয়ে গেছে, অতীত। যুগের সাথে সাথে সবকিছুই পাল্টায়, কলমেরও রূপান্তর ঘটছে। কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি, সেসব আসলে ফলস, সেগুলো জাস্ট রেখে দেওয়ার মতন। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র। তাহলে এখন অফিসে কি দেখা যায়, টেবিলের উপর দেখা যায় কলম হচ্ছে, আসলে ওগুলো কিন্তু কালির কলম না, সেগুলো বল পেন। দেখতো পেনের মুখে যে বল থাকে, অর্থাৎ তার ভেতরে কালি ভরা থাকে, পেটের মধ্যে কালি ভরা থাকে, সেটা তুমি তো আমাদের কারো ক্ষমতাটা সেই কালি ভরা, কোম্পানি থেকেই কালি ভরে আসে, আসলে সেগুলো বল পেন মাত্র। তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করতে ফিরে এলাম। আমরা সবাই জানি, কলকাতায় যারা থাকি তারা জানি চৌরঙ্গি বলে একটা জায়গা রয়েছে। তো চৌরঙ্গিতে অর্থাৎ ধর্মতলার ওইদিকে, সেখানে প্রচুর বিভিন্ন জিনিসপত্র নিয়ে ফেরিওয়ালা বা হকাররা রাস্তায় নেমে যায় এখনো। অর্থাৎ তাদের প্রতি 3 জনের মধ্যে
অর্থাৎ তুমি যদি 3জন ফেরিওয়ালাকে দেখো, তার মধ্যে একজন অবশ্যই হবে কলম বিক্রেতা। এক হাতে 10 কলমধারী, অর্থাৎ এক হাতে সে 10টা করে কলম ধরে রয়েছে, এরকম ফেরিওয়ালা কিন্তু বলছে যে সাংবাদিকটা বলছে এরকম ফেরিওয়ালা কিন্তু দেখা যায়, তার 10 সে কলম বিক্রি করছে সস্তার চূড়ান্ত। অর্থাৎ আমরা এখনো ট্রেনে ট্রেনে উঠলে দেখি 10 টাকায় 10টা কলম পাওয়া যায় কিনা। ফলে প্রত্যেকের পকেটে এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায়, সস্তার চূড়ান্ত। অর্থাৎ খুব অল্প দামে সেই কলম কিন্তু কিনতে পাওয়া যায় ফেরিওয়ালাদের কাছে, অর্থাৎ কোথাকার চৌরঙ্গীর ফেরিওয়ালাদের কাছ থেকে। এখনো কিন্তু ট্রেনে বাসে পাওয়া যায়। আমি দীর্ঘদিন ট্রেনে যাতায়াত করেছি, আমি দেখেছি যে ট্রেনে এখনো ফেরিওয়ালারা ওঠে এবং তারা ওই একসাথে 10খানা কলম 10 টাকায় বিক্রি করছে, সস্তার চূড়ান্ত। ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য। অর্থাৎ কলম, আমরা শুধু পণ্ডিত মশাই না, আমরা কিন্তু দেখি যারা কার্পেন্টার, তাদের তো ভীষণভাবে দাগ দেওয়ার কাজ থাকে, তাদের কানেও কিন্তু কলম গোজা থাকে, দেখেছেন আমরা। গুড। দার্শনিক তাদেরই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজে। দাগ দাও তলায়। পণ্ডিত মশাইয়ের কলম কোথায় গোজা থাকে? কানে গোজা থাকে। আর দার্শনিক তাকেই লেখক বলছেন কি, যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজে। এটা একটা মজা করে কথাটা বললেন। তাহলে লেখকের মধ্যে দার্শনিক কাকে বলবো? অর্থাৎ যিনি কানে কলম, যখন তখন যেটা লিখতে হবে সেটা লিখতে হবে, যেখানে সেখানে রাখলে তো চলবে না, কানে গুজে রাখতো, তো তাকে কানে যে কলম গুজে দুনিয়া খুঁজে তাকেই দার্শনিক বলা। হয়ে গেল আমাদের বেশ কয়েকটা কিন্তু আমরা পেলাম। এর মধ্যে মানে 52 পৃষ্ঠায় আমরা অর্ধেকটা পড়ে ফেললাম, কিন্তু এর মধ্যে বড় কোশ্চেন কিছু নেই, ছোট কোশ্চেন রয়েছে। এমসিকিউ এবং 2 নম্বর দাগের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে রয়েছে। এরপরে আমরা নেক্সট আবার একটা অনুচ্ছেদে ঢুকছি। ছেলেবেলায় একজন দারোগাবাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। তাহলে পণ্ডিত মশাইয়ের কলম কানে গুজে রাখতো। আর ছোটবেলায় যে দারোয়ানকে দেখেছিলেন লেখক, দাগ দিচ্ছ তলায় নিশ্চয়ই, এমসিকিউ নয়, তার পাশে লিখে রাও এম, দিলেই বুঝতে পারবে যে ছোট কোশ্চেন। অর্থাৎ দারোগাবাবু কলমটা কোথায় গুজে রাখতেন? পায়ের মোজায় গুজে রাখতেন। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকেও দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করে, সেটা অবশ্যই ইচ্ছাকৃত নয়। এবার তোমাদের ছট করে এই একটা প্রশ্ন দিল, সেটা অবশ্যই ইচ্ছাকৃত হয়। কোন ঘটনার কথা বলছে? অর্থাৎ আজকের দিনে কলম, বল পেন ব্যবহার করতে গিয়ে ট্রেনে বাসে লেখক দেখেছেন যে ভিড়ের ট্রামে বাসে যাতায়াত করতে করতে মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কি একজন চেঁচিয়ে বলল, ও দিদি আপনার খোপায় কলম। অর্থাৎ ইচ্ছাকৃত নয়। অর্থাৎ সে কি খোপায় রেখেছে? না। অর্থাৎ কারোর বুক পকেট থেকে হয়তো খোপায় চুলে লেগে গেছে, ভদ্রমহিলা নিচে নেমে গেছেন, ট্রাম থেকে নেমে গেছেন, তার সাথে সাথে তার মাথাতে কলমটা লেগে গেছে, তখন আটকে গেছে, এবং পিছন থেকে কেউ হয়তো বলছে, ও দিদি আপনার খোপায় কলম। এইটা কিন্তু ইচ্ছাকৃত ঘটনা, সেই মহিলা কিন্তু করেনি। ছোট্ট করে একটা প্রশ্ন থাকবে হয়তো, 2 নম্বর দাগে এই প্রশ্নটা থাকার সম্ভাবনা আছে। সেটা কিন্তু ইচ্ছাকৃত, সেটা অবশ্যই ইচ্ছাকৃত নয়। কোনটাকে বলছে? তাহলে অর্থাৎ বল পেনের যুগে মানুষ যখন বুক পকেটে কলম ধারণ করত, তখন ট্রামের থেকে নামতে গেলে কখনো কখনো মহিলার খোপায় কলম আটকে থাকতো। সেটা হয়তো অন্য কারোর বুক পকেটে ছিল। কেউ চেঁচিয়ে বলতো, ও দিদি আপনার খোপায় কলম। কলমটা অবশ্য তার ইচ্ছাকৃত খোপায় যায়নি। উত্তর এটা হয়ে গেল। বিস্ফোরণ, নেক্সট অনুচ্ছেদ আবার আসছে। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। অর্থাৎ কলম দেখে, এটাও কিন্তু একটা বলা যেতে পারে প্রবাদ, হ্যাঁ প্রবাদ, এটাকে বলা যেতে পারে প্রবাদ। কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। অর্থাৎ রাজপুতদের বড় বড় মোটা মোটা গোপ রয়েছে না, তো রাজপুতরা গোপ রাখতে ভালো, কারণ গোপ হলো ব্যক্তিত্বের পরিচয়। তো রাজপুতদের গোপে চেনা যায় এই রাজপুত, আর কায়স্থকে চেনা যায় তার কলমে দ্বারা। এখন কলম বা গোপ কোনো কিছুই আর বিশেষ কারো নেই।
কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। অর্থাৎ এটাও একটা কিন্তু মজা করে একটা একটা বাক্য বলছে। এখন বহু মানুষ দেখবে পড়াশোনা হয়তো জানে না, তাই জন্য তারা বলছে যে কালীর অক্ষর নাইকো পেটে। সে কিছুই জানে, পড়াশোনা কিছুই করেনি, কিন্তু তবুও সে চণ্ডী পাঠ করছে কালীঘাটে। কি হয়ে? পুরোহিত হয়ে। বলছে লেখকের কাছে এটা খুব অবাক লাগছে। যাক, এই জায়গাটা আমি আর বলতে চাই না, কারণ এরকম অনেক ধাপ্পাবাজ আমরা রাস্তায় বেরোলে বা আমাদের আশেপাশে পাবো। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা, তারা ভাবে। আমরা শুধু জানি দেশের সবাই স্বাক্ষর না হলো কলম এখন সর্বজনীন। কলম সবার কাছে থাকে, সর্বজনীন মানে সবার কাছে থাকে, তাই তো? স্বাক্ষর মানে কি বলতো? অর্থাৎ যার অক্ষর জ্ঞান আছে তাকে বলে স্বাক্ষর, তাই তো? অক্ষর জ্ঞান নেই কিন্তু তার কাছে কলমটা ঠিক রয়েছে। যাই হোক, সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমারও এখন আর কলম নিয়ে হাত সাপড়ে খেলা দেখেন। একটা সময় কলম বিক্রি, কলম কিন্তু চুরি হতো। তো কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। দাগদাতলায় এখানে কিন্তু শর্ট কোশ্চেন আসে, 2 নম্বর দাগের প্রশ্ন। কলম তাদের কাছে, কাদের কাছে? পকেটমারের কাছে। কারণ কলম এখন এতটাই সহজলভ্য হয়ে গেছে, অর্থাৎ তার দাম এতটাই কম হয়ে গেছে, পকেটম্যানরা আগে কলম চুরি করতো মানুষের পকেট থেকে, এটা এখন আর তারা করে না। কারণ সেটা হয়ে গেছে, কারণ তাদের কাছে সেটা আর তারা ছোঁয় না কলম। এখন তারা কি ছোঁয়? এখন মোবাইল নেয়, তাই তো? যাই হোক, পণ্ডিতরা বলেন কলমের দুনিয়া যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো ফাউন্টেন পেন। তলায় দাগ দাও, এইটা কিন্তু বড় কোশ্চেন আসছে। কলমের দুনিয়ায় সবচেয়ে বড় বিপ্লব ঘটেছে কি? ফাউন্টেন পেন। হ্যাঁ, পরে নামি দামি আরো অনেক নানা নামে নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই যে কলেজ স্ট্রিট থেকে তিনি জাপানি পেনটা কিনেছিলেন, সেটা তার কাছে প্রথম ফাউন্টেন পেন। সেই স্মৃতি হিসাবে এটাকে কিন্তু অনেকদিন থেকে বাঁচিয়ে রেখেছিলেন লেখক। লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেনের সংগ্রহ। শৈলজানন্দ মুখোপাধ্যায়, যার পুরো নাম, তার বেশ কিছু গ্রন্থ উপন্যাস হলো, আমরা পারি না বধূবরণ, নারী মেদ, এগুলো হলো তার উপন্যাস। বাংলা সাহিত্যে একজন ঔপন্যাসিক কে? শৈলজানন্দ মুখোপাধ্যায়। তিনি লেখক শ্রীপাদকে দেখিয়েছিলেন যে না, এখানে আমরা একটা লাইন বাদ দিয়ে গেলাম, সেই জাপানি পাইলটকে বাঁচিয়েছিলেন। ফাউন্টেন পেনের এক বিপদ। বিপদটা কি? তলে দাগ দাও, 1 নম্বর প্রশ্ন। অর্থাৎ ফাউন্টেন পেন লেখককে নেশাগ্রস্ত করে। অর্থাৎ সেই পেনের সৌন্দর্য বলো, তার লেখার সুবিধা বলো, এই সব কিছু যে একবার ফাউন্টেন পেন ব্যবহার করে তাকে কিন্তু ফাউন্টেন পেনের প্রতি নেশাগ্রস্ত হতেই হবে বলে লেখকের মত। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, অর্থাৎ সে বিভিন্ন রকম ফাউন্টেন পেন কিনবে। পারকারি ছিল বেশ কয়েক রকম। না সরি, বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার, অর্থাৎ শৈলজানন্দ মুখোপাধ্যায় একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেনের সংগ্রহ। অর্থাৎ তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, লেখককে ফাউন্টেন পেনের সংগ্রহ কে দেখিয়েছিলেন? তাহলে বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়। তিনি ফাউন্টেন পেনে তার যা কিছু গ্রন্থ সাহিত্য লিখতেন, এবং তার কাছেও অনেক ফাউন্টেন পেন ছিল, বেশ একটা সংগ্রহ ছিল। কতগুলো ছিল তার কাছে? ডজন 2 ফাউন্টেন পেন তার কাছে ছিল। তোমাদের কাছে MCQ এখানে প্রশ্ন থাকে, কত? ডজন 2, ডজন খানেক, ডজন 3, অর্থাৎ 2 ডজনের মতো ফাউন্টেন পেন ছিল শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কাছে। পারকারি ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন, অর্থাৎ এই নেশা পেয়েছে আমি শরৎদার কাছ থেকে। শরৎদাকে বাংলা কথা সাহিত্যিক, অর্থাৎ বাংলা সাহিত্যে যাকে আমরা কথা সাহিত্যিক বলি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাছ থেকে শৈলজানন্দ মুখোপাধ্যায় এই ফাউন্টেন পেন সংগ্রহের নেশা পেয়েছিলেন।
হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তাহলে আমরা এখানে যদি তোমাদের শর্ট করে তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, প্রশ্ন এরকম থাকতো, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে বাংলা সাহিত্যের প্রখ্যাত কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছেও তিনিও ফাউন্টেন পেনের প্রতি নেশাগ্রস্ত ছিলেন। তার সংগ্রহে অনেক ফাউন্টেন পেন ছিল। আরো একজন তাকে পেলাম, শৈলজানন্দ মুখোপাধ্যায়, এবং অবশ্যই কিন্তু লেখক নিখিল সরকার। ঠিক আছে, এই পর্যন্ত হলো আমাদের পড়ার দ্বিতীয় পর্যায়। এরপরে হবে তৃতীয় পর্যায়। কত তারিখ? এবারে শেষ পর্যায়ে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটার আমরা বাকি যেটুকু অংশ বাকি রয়েছে, মানে অর্থাৎ যেটুকু অংশ বাকি রয়েছে সেটুকু অংশ এবার পড়া শুরু করছি। অর্থাৎ 53 পৃষ্ঠার মাঝখানে রয়েছে, দেখো যে অনুচ্ছেদটা শুরু হয়েছে, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। অর্থাৎ ফাউন্টেন পেন, এখানে শর্ট কোশ্চেন দাগ দাও তলায়, ফাউন্টেন পেনের আগের নাম কি ছিল? রিজার্ভার পেন। ঠিক আছে, আর ফাউন্টেন পেনকে বাংলায় কি বলা হতো? ঝর্ণা কলম। কে দিয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। পেয়ে গেছি আমরা। ওয়াটারম্যান এটাকে আরো বেশি উন্নত করেছিলেন যেটা আমাদের ঝর্ণা কলম। গাঁয়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত। অর্থাৎ বহুদিন তিনি কিন্তু কালি কলম অর্থাৎ দোয়াতে কালি এবং কলম দিয়ে লিখতেন অনেকদিন। অর্থাৎ লেখক ছিলেন কিসের ভক্ত? কালির মাধ্যমে লেখার ভক্ত ছিলেন। কালি বানানো বন্ধ তখন না, আমি ছিলাম, অর্থাৎ দোয়াতে আর নিবের কলমে তিনি বহুদিন এই কালি কলমে লিখেছেন। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিয়ে শহরে হাই স্কুলে ভর্তি করা। শর্ট কোশ্চেন দাগ দাও। অর্থাৎ তিনি বাঁশের অর্থাৎ ওই কালি কলমের ব্যবহার কতদিন করেছেন? যতদিন না তিনি হাই স্কুলে এসেছেন ততদিন। কিন্তু ওটা হাই স্কুলে আসার পরে তিনি কিন্তু কি করলেন? তাহলে শহরে এসে যখন হাই স্কুলে ভর্তি হলেন তখন তিনি কিন্তু ওই কালি কলমকে ছুটি দিলেন। কালি বানানোও বন্ধ তখন। কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়ি গুলে নিয়ে। লাল নীল দুরকম বড়ি পাওয়া যেত। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে বা এবং বোতলে। তাদের বাহারি সব নাম। তাহলে কি ধরনের কালি পাওয়া যেত? অর্থাৎ কোম্পানি। এই কোম্পানিরা তখন আর ছাত্রছাত্রীদেরকে কালি বানাতে হতো না। যুগের পরিবর্তনের সাথে সাথে কালি বানানোর কোম্পানিও বেরিয়ে গেল। তারা কি করতো? কালি বানাতো। কাজল কালি, সুলেখা কালি, এগুলো সব কোম্পানির নাম। তারা কালি বানাতো। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল ছিল রকমারি। বিভিন্ন রকম নিব, বিভিন্ন রকম তার ওই বডি, হ্যান্ডেল মানে বডিটা। আচ্ছা, সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমন চাই। সুচালো মুখও ছিল, চওড়া মুখও ছিল। কি নিব? ফাউন্টেন পেনের মধ্যে তো নিব লাগানো হতো। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়। তাহলে এইবারে নিবটা কিসে আসছে? সেসব ছিল গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে, এই দিয়ে নিব তৈরি হতো বিদেশে। খুবই সেগুলো ছিল টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। যদি তোমাদের ছোট্ট করে কি করে বলতো, এইটুকু শব্দ দিয়ে দেবে, তাই এই ব্যবস্থা। ব্যবস্থাটা কি? অর্থাৎ আগেকার দিনে তোমাকে উত্তর লিখতে হবে, এটাকে গোল করো, তাই এই ব্যবস্থাটাকে গোল করো। কারণ হঠাৎ করে তোমাদের এখান থেকে প্রশ্ন দিয়ে দেবে, শর্ট কোশ্চেন। ব্যবস্থাটা কি? অর্থাৎ আগেকার দিনে পালকের কলমে লেখা হতো, তার পরিবর্তে অর্থাৎ সেগুলো ছিল টেকসই ছিল না বলে বিদেশি কোম্পানিগুলো কি করলো? গরুর শিং এবং কচ্ছপের খোল দিয়ে টেকসই কলমের নিব বানানো। ব্যাস হয়ে গেল উত্তর। কখনো বা শিঙের নিবের মুখ নিবে বসানো হতো হিরে। শৌখিন পেন, বিভিন্ন রকম শৌখিন পেন না? ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম, সোনা এইসব দিয়ে মুড়ে তাকে আরো দামি, আরো পোক্ত করা হতো। দেখো ফাউন্টেন পেনকে কত দামি করা হচ্ছে। তার বডিটা সোনার,
মুখে হিরে বসানো বা গাটা প্ল্যাটিনামের, এইসব দিয়ে মুড়ে তাকে আরো দামি করা হতো এবং আরো পোক্ত করা হতো। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। তাহলে দোয়াত আর কলমকে হারিয়ে দিল কে? ফাউন্টেন পেন। কারণ ফাউন্টেন পেন তার নিত্য নতুন চেহারা নিয়ে বাজারে উপস্থিত হয়েছে, সেই জন্য সেটাকে গ্রহণযোগ্য। অর্থাৎ যার পকেটে যেরকম পয়সা আছে সে সেভাবে ফাউন্টেন পেন কিনবে, যে পয়সা কম আছে সে সাধারণ পেন কিনবে, যার পয়সা বেশি আছে সে একটু সোনার পেন কিনবে, তার যার পয়সা আরো বেশি আছে সে প্ল্যাটিনামের পেন কিনবে, যার পয়সা আরো বেশি আছে সে একটু হিরে বসানো পেন কিনবে। তো স্বাভাবিকভাবে ফাউন্টেন পেন বেশ জাকিয়ে কিন্তু বসে গেল। লেখনী জগতে ফাউন্টেন পেন বেশ জাকিয়ে বাজার করতে শুরু করল। আচ্ছা, আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটে এই ফাউন্টেন পেন, কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব তখন জমে গেছে। কারণ স্বাভাবিকভাবে লেখক তখন বলে সময় অনেকটা এগিয়ে গেছে। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতের টেবিল থেকে উঠা হলো জোড়া দোয়াত কলম। সেগুলো সাজিয়ে রাখবার আসবাবে রয়েছে। তাহলে কোনগুলো? অর্থাৎ হারিয়ে যাওয়া সেই লেখনীগুলো বা তার মাধ্যমগুলো, মানে যা মাধ্যমগুলো, খাগের কলম, বাঁশের কলম, তারপরে মনে করো পালকের কলম, এগুলো সব আস্তে আস্তে ফাউন্টেন পেনের কাছে হারিয়ে গেল। এগুলো তারপরে পরবর্তীকালে মানুষ স্মৃতি হিসাবে সাজিয়ে রাখতে শুরু করলো। কালির আধার, ব্লটিং পেপার সব স্বাভাবিকভাবে কলমগুলো যখন হারিয়ে যাবে তখন এই তার কি দিয়ে লিখবো সেই মাধ্যমটাও হারিয়ে গেল। কালির আধার, অর্থাৎ আধার মানে পাত্র যার মধ্যে কালি রাখা হয়, কালি বেশি পড়ে গেলে ব্লটিং পেপার দিয়ে পোছা হতো, কালিটাকে শুষে নেওয়া হতো। একসময় লেখা শুকনো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপার। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। এখানে কিন্তু একটা প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, সব মিলিয়ে অর্থাৎ আগেকার দিন তোমাকে উত্তর লিখতে হবে 3 নম্বর প্রশ্ন। অর্থাৎ ফাউন্টেন পেন আসার আগে, উত্তরটাকে এইভাবে তোমাদের সাজাতে হবে যে ফাউন্টেন পেন আসার আগে কলমের চেহারা কেমন ছিল সেটা বোঝাতে গিয়ে লেখক এই কথাটা বলেছেন। এইবারে তোমরা ওটা একটা বাক্যের মধ্যে তোমরা লেখো, একটা প্যারার মধ্যে লেখো, তারপর সেকেন্ড প্যারাতে 3 নম্বর দাগে সবসময় চেষ্টা করবে দুটো অনুচ্ছেদে উত্তর লিখতে, তাহলে তোমরা কিন্তু ভালো নম্বর, পুরো নম্বরটা পেয়ে যাবে। এরপর তোমরা লিখলে কি একটু বড় করে, অর্থাৎ 2 নম্বরের 1 নম্বর প্রশ্নের উত্তর প্রায়, কারণ 3 নম্বর প্রশ্ন ভাগ থাকে, প্রশ্নের ভাগ থাকে 1 প্লাস 2, 2 প্লাস 1 এরকম থাকে, কোথাও 1.5 প্লাস 1.5। তো এটাকে তোমরা 2 ভাগে উত্তর লিখবে। তো প্রথম ভাগে এখানে যদি প্রশ্ন থাকে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, অর্থাৎ পেনের ইতিকথা বোঝাতে গিয়ে লেখক ফেলে আসা দিনের সেই সব কঞ্চির কলম, সেই সব লেখনী এবং তার মাধ্যমের কথা বলেছে। অর্থাৎ আগে ফাউন্টেন পেন, এবার দ্বিতীয় অনুচ্ছেদ লিখছে কি ফাউন্টেন পেন আসার আগে এসেছিল কি লেখনী জগতে আমরা পেয়ে, তখনকার দিনে ছিল খাগের কলম, বাঁশের কলম, পালকের কলম, দীর্ঘদিন ধরে এগুলো দিয়ে লেখালেখি চলত। কিন্তু ফাউন্টেন পেন এসে যাওয়ার পরে এই সবগুলো উধাও হয়ে যায় এবং সেগুলো স্মৃতি হিসেবে মানুষ ব্যবহার করত। এর সাথে সাথে অর্থাৎ কলমের কালি রাখার দোয়াত, কালি পোছার ব্লটিং পেপার, এই সব কিছু আস্তে আস্তে কি হয়ে গেল? উধাও হয়ে গেল। সব মিলে তখন ছিল লেখালেখির একটা বেশ একটা লেখালেখিটা ছিল একটা বড় অনুষ্ঠান। কলম আনো, নিব ভরো, তাতে নিব ভরো না, কলম আনো, কালিতে ডোবাও, লেখো, তারপরে সেটা যদি বেশি কালি পড়ে যায়, আমরা ছোটবেলায় এরকম দেখেছিলাম যে কালি পড়ে গেলে সেটা ব্লটিং পেপার দিয়ে ছেপে দেওয়া হতো, তাহলে কালিটা শুষে নিত। এইগুলো একটা এক ধরনের একটা অনুষ্ঠান, মানে বেশ একটা আয়োজন করে লেখা হতো। এখন আর সেগুলো কিন্তু নেই। ফাউন্টেন পেন এসে সেই আয়োজনটাকে বন্ধ করে দিয়েছে। নেক্সট অনুচ্ছেদ। তাহলে এখানে এই অনুচ্ছেদে আমরা কিন্তু পেলাম বেশ কিছু প্রশ্ন। এবার নেক্সট, দোয়াত যে কত রকম হতে পারে তা না দেখলে বিশ্বাস করা শক্ত। কাচের দোয়াত, কাঠ গ্লাসের দোয়াত, পোর্সেলিনের দোয়াত, শ্বেত পাথরের দোয়াত, জেডের দোয়াত, পেতলের দোয়াত, ব্রোঞ্জের দোয়াত, ভেড়ার শিঙের দোয়াত, এমনকি সোনারও দোয়াত।
দেখো তোমাদের 1 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর দাগে যে প্রশ্ন থাকে, দু একটি কথা বাক্যে উত্তর দাও, সেটা কিন্তু এইখানটা তুমি পাচ্ছ। এখানে কিন্তু এমসিকিউ নেই। তাহলে দোয়াত কত রকমের ছিল এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। গ্রামে কেউ 2-1টা পাশ করতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাচ্চা, তোমার সোনার দোয়াত কলম। অর্থাৎ ভালো রেজাল্ট করলে আশীর্বাদ করতে এইভাবে। অর্থাৎ তুমি অনেক পয়সা করো, পয়সা করে তুমি কি করো, সোনার দোয়াত করো আর লেখালেখি করো। সোনার দোয়াত কলম সে সত্যি হতো তা জেনেছিলেন শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। এখানে কিন্তু তোমাদের এমসিকিউ থাকতে পারে বা 2 নম্বর দাগের প্রশ্ন থাকতে পারে। শুভ ঠাকুর আসলে কে? যদি বলে শুভ ঠাকুর শুভগেন্দ্র, যার পুরো নাম হলো শুভগেন্দ্রনাথ ঠাকুর, যিনি ঠাকুর বংশের একজন পরবর্তী প্রজন্ম। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যিনি শেষদা ছিলেন, অর্থাৎ হেমেন্দ্রনাথ ঠাকুর, তারই নাতি ছিলেন শুভগেন্দ্রনাথ ঠাকুর। তারই নাতি ছিল শুভগেন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যে তিনিও বেশ কিছু উজ্জ্বল সাক্ষ্য রেখে গেছেন। তার লেখা মনে করো অতন্দ্র আলতামিয়া আর নীল রক্ত লাল হয়ে যায়, এগুলো আমরা কিন্তু তার হাত থেকেই পেয়েছি। তাহলে শুভ ঠাকুরের আসল নাম কি? শুভগেন্দ্রনাথ ঠাকুর, যার পরিচয় হলো তিনি গগনেন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রনাথের শেষদা গগনেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র বা নাতি। ঠিক আছে, বাংলা সাহিত্যে তিনিও বেশ নাম করেছিলেন। আচ্ছা, সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। তাহলে এখানে আমরা কিন্তু শর্ট কোশ্চেন কি কি পেয়ে গেছি। আমাদের গ্রামাঞ্চলে ভালো রেজাল্ট করলে বয়স্করা কি আশীর্বাদ করতো, যে তোমার সোনার দোয়াত কলম হোক, এইগুলো আমরা শর্ট কোশ্চেন পেলাম এখানে। সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন সেই পর্যন্ত থাকলো। হরে কৃষ্ণ, হরে রাম।